সুস্মিতা দেবীর এক ছেলে বিশাল এবং মেয়ে অদ্রিজা। ছেলের বিয়ে হবার পর বৌমা সুগন্ধা তার বাপের বাড়ি থেকে অনেক রকমের গিফট আনে। সকালবেলা শাশুড়িকে একটি শাড়ি দিয়ে বলে, মা দেখুন, এই শাড়িটা আমি আপনার জন্য এনেছি। আপনার ছেলে বলছিল আপনার নাকি হলুদ রং খুব পছন্দ। শাড়িটা তো খুবই সুন্দর। বাহ, তোমার বাবা আমাকে আগে এরকম ধরনেরই শাড়ি কিনে দিত। শাড়িটা খুব সুন্দর হয়েছে বৌমা। এমন সময় সুগন্ধার ননদ অদ্রিজা আসে আর বলে, মা কি করছো গো? আজ সকালে তুমি আমার ঘরে গেলে না কেন? তুমি জানো তো তুমি না গেলে আমার ঘুমই ছাড়ে না। তোর বৌদির সঙ্গে গল্প করছিলাম। দেখ বৌমা কত সুন্দর সুন্দর শাড়ি এনেছে। ছি, কিরকম টাইপের বুড়োটে শাড়ি মা! এই ওল্ড ফ্যাশন শাড়ি তোমার পছন্দ হয়েছে? এই শাড়িগুলো তো দেখেই মনে হচ্ছে সস্তা। এ ধরনের শাড়ি তুমি পরো না তো। তুই এসব কি কথা বলছিস? এভাবে বলতে হয়? তাছাড়া শাড়িটা মোটেও সস্তা বা ওল্ড ফ্যাশনের নয়। এই শাড়িটাকে ঢাকাই জামদানি শাড়ি বলে। আর এই শাড়িগুলো সব 5,000 টাকার উপরে দাম হয়, বুঝলি? ছাড়ো, তোমাকে আমি কিছু বললে তুমি তো শোনোই না। যাই হোক, সকাল সকাল এসব নিয়ে বসে পড়লে। আর আমার জন্য টিফিনটা করবে কে শুনি? অদ্রিজা, আমি তোমার টিফিন তৈরি করে দিয়েছি। তুমি এটা দেখো তো কেমন হয়েছে। এই সালোয়ারটা আমি তোমার জন্য পছন্দ করেছি। ইস, কি বাজে কালার গো! এরকম বাজে কালারের জামা না আমি একদম পরি না। দেখেই তো কেমন রুগী রুগী মনে হচ্ছে। দেখো মা, তোমার বৌমা আমার জন্য কেমন কালারের একটা জামা এনেছে। এই জন্যই বলে, বৌদিরা যতই মুখে বলুক, মন থেকে সবসময় ননদদের উপরে হিংসাই করে। এরকম করে বলো না অদ্রিজা। তোমার দাদা বলছিল তুমি নাকি ঘিয়ে রং খুব পছন্দ করো, সেজন্যই আমি তোমার জন্য এটা এনেছি। শোনো, আমার না একটুও পছন্দ হয়নি। তুমি আমাদের কাজের মেয়েটাকে এই জামাটা দিয়ে দিও। আমি এই জামা গায়েই তুলবো না। অদ্রিজা, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এভাবে কথা বলছিস কেন তুই? বৌমা কত ভালোবেসে তোর জন্য জামাটা এনেছে, আর তুই তাকে এভাবে বললি? কথা বলতেও শিখিসনি নাকি? মা, বৌমা আসতে না আসতেই তুমি তার সাইড নিয়ে নিয়েছো। তুমি দেখছো না জামাটা কত বাজে হয়েছে? লোক দেখানো এরকম দরদ না আমার কোনো দরকার নেই। আমি এটাকে পরবই না। আচ্ছা ঠিক আছে, এখানে আরো 4টে সালোয়ার কামিজ আছে। তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে নাও। দেখ, একেই বলে মন। এবার ওর মধ্যে দেখ কোনটা তোর পছন্দ, আর সেটা নিয়ে নে। এত কথা বলিস না তো। আমারও তো মাথা খারাপ নয় মা। আমি ওখান থেকে একটা জামা বেছে নেব, তারপর তো বৌদি সবার কাছে বলে বেড়াবে যে আমার ননদ আমার জামার মধ্যে থেকে বেছে নিয়েছে। নিজের জামা ওর পছন্দ হয়নি। এইসব মেয়েদেরকে না আমার ভালো করেই চেনা আছে। শাশুড়ির কাছ থেকে সুনাম কিনতে এরা অনেক কিছু করে। আমার দেরি হচ্ছে, আমি চললাম। তুমি থাকো এখানে। অদ্রিজা চলে যাবার পর সুগন্ধা বলে, মা বিশ্বাস করুন, বোনের জামাটা আমি অনেক খুঁজে খুঁজে পছন্দ করেছিলাম। এই জামাগুলো তো সব লোকাল, একমাত্র ওর জামাটাই ব্র্যান্ডেড। আমি অনেক মন থেকে ওর জন্য জামাটা এনেছিলাম। আমি জানি মা, তোমাকে আমার কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না। আমার মেয়েটা কেন যে তোমার সাথে এত খারাপ ব্যবহার করছে, ওর তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। এ বাবা, আপনি এরকম করে বলছেন কেন? আমি আপনার কথায় কিচ্ছু মনে করিনি মা। আর ও তো ছোট, ও কি বললো না বললো তাতে কিছুই যায় আসে না। আসলে আমি নতুন নতুন এসেছি তো, তাই অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। এভাবেই সুগন্ধা ব্যাপারটাকে একটু সামলে নেয়। সুগন্ধা খুব ভালো মেয়ে ছিল, পুরো মন দিয়ে সংসারটাকে সাজিয়ে রেখেছিল। কিন্তু তার ননদ তাকে একেবারেই সহ্য করতে পারতো না বললেই চলে। প্রত্যেকটা কাজেই অদ্রিজা সুগন্ধার ভুল ধরতো। দেখতে দেখতে অদ্রিজার জন্মদিন চলে আসে। সুগন্ধা সকাল থেকে তার জন্য ভালো মন্দ খাবার রান্না করে। ঘুম থেকে ওঠার পর অদ্রিজা যখন নিচে নেমে আসে, তখন সুগন্ধা বলে, হ্যাপি বার্থডে অদ্রিজা। এই দেখো, আজ আমি তোমার জন্য কত কি রান্না করেছি। তুমি চটপট স্নান করে রেডি হয়ে যাও আর খাবার খেয়ে নাও। তারপর আমরা সবাই মিলে বেড়াতে যাব। তোমার দাদাকে বলে 4K মুভির টিকিট কিনে রেখেছি, তোমার ফেভারিট হিরো সিনেমা। এই তুমি এত সকাল সকাল কেন বকো বলো তো? আমার শরীরটা ভালো নেই। আমি এসব তেল মশলাযুক্ত খাবার খাবোই না। ইচ্ছে করে তুমি এসব বাজে বাজে খাবার তৈরি করেছো না? তোমার শরীর ভালো নেই সেটা তো আমি জানতাম না অদ্রিজা। আজ তোমার জন্মদিন, তাই আমি এগুলো রান্না করেছি। করেছো, খুব ভালো কথা। সবার কাছে নিজের সুনাম কেনার জন্য করেছো। এবার তুমি খাও, তোমার শাশুড়ি আর স্বামীকে খাওয়াও। আমি এসব খাবো না। কি ব্যাপারটা কি রে তোর? আজকালকার দেখছি তুই খুব রেগে যাচ্ছিস যেন। তোর বৌদি তোর জন্য এত ভালোবেসে খাবার তৈরি করেছে, ওকে থ্যাঙ্কস জানানো তো দূরের কথা, উল্টে তাকে অপমান করছিস। দাদা, তুই আমাকে এরকম করে বললি? দেখলে তো মা, বৌদি কিভাবে দাদাকে নিজের হাতের মুঠোয় করে নিয়েছে। সামান্য একটু কথার জন্য দাদা আমাকে কত বড় বড় কথা বললো। মোটেও সামান্য কথা নয় এটা। আমিও দেখছি তুই যখনই সুযোগ পাস বৌমাকে উল্টো পাল্টা করে বলিস। ও তোর জন্য কত কি করে, মন থেকে তোকে খুশি করার চেষ্টা করে। আর তুই
তুই সব সময় ওকে উল্টো পাল্টা করে অপমান করিস। অন্য কোনো মেয়ে হলে না তোর দিকে ফিরেও তাকাতো না। তো কে ফিরে তাকাতে বলেছে? আমি কি বলেছি আমার জন্য খাবার তৈরি করে রাখো? এত গায়ে পড়ে আমার সাথে ঝামেলা করতে আসে কেন? সত্যি তোর গায়ে মানুষের চামড়াটাও নেই। বৌমা তোর জন্য এতগুলো খাবার বানালো, সকাল থেকে বিশালকে বলে বলে মাথা খারাপ করে তোর জন্য সিনেমার টিকিট কাটালো, আর তুই তারে এই পরিণাম দিলি? দেখো মা, আমার না এমনিতেই আমার বন্ধুদের সঙ্গে বেরোনোর কথা ঠিক হয়ে গেছে। তোমাদের যদি সিনেমা দেখার ইচ্ছা হয় তাহলে তোমরা যাও, আমার কোনো ইচ্ছা নেই। এই বলে অদ্রিজা নিজের ঘরে চলে যায়। সুস্মিতা দেবী মন খারাপ করে বসে পড়ে। তখন সুগন্ধা বলে, মা আপনি এভাবে মন খারাপ করবেন না। অদ্রিজা তো একটু পরেই বেরিয়ে যাবে, চলুন আমরা তিনজনে গিয়ে সিনেমাটা দেখে আসি, না হলে তো শুধু শুধু টিকিটের টাকাটা নষ্ট হবে। এরপর সুগন্ধা তার শাশুড়ি এবং স্বামীর সঙ্গে সিনেমা দেখতে যায়। এদিকে অদ্রিজা তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে বেরিয়ে যায়, কিন্তু রাস্তায় তার বান্ধবীর ফোন আসে এবং সে বলে, হ্যালো অদ্রিজা, এই শোন না, আজকে না আমি বেরোতে পারবো না রে। মায়ের না হঠাৎ জ্বর হয়েছে, তাই আমাকে বাড়িতেই থাকতে হবে। আর রিয়া, পিঙ্কি, তুহিনা ফোন করেছিল, ওরা বোধহয় আজকে আসতে পারবে না। তুই প্লিজ কিছু মনে করিস না, আমরা অন্য কোনো দিন পার্টি করব। মানে কি? আমি রেডি হয়ে বাইরে চলে এসেছি আর তোরা বলছিস আসতে পারবি না? জানিস তোদের জন্য আমি মায়ের সঙ্গে যাইনি। ধ্যাত, এগুলো ভালো লাগে না আমার একদম। প্লিজ অদ্রিজা, বোঝার চেষ্টা কর। আমার মায়ের শরীরটা খুব অসুস্থ রে, আর বৌদিও এখানে নেই, তাই আমাকে পুরো ব্যাপারটা সামলাতে হচ্ছে। তুই তো বাড়িতে কিছুই করিস না, সব তো তোর বৌদি মুখের কাছে তুলে দেয়, তাই তুই বুঝবি কি করে? এই বলে মিনি ফোন রেখে দেয়। বেচারা অদ্রিজা কি আর করত, সে সারাদিন একা একা রাস্তায় ঘোরাফেরা করে বিকেলে বাড়ি ফিরে আসে। তার আসার কিছুক্ষণ পর সুস্মিতা দেবী, সুগন্ধা এবং বিশাল ফিরে আসে। কতদিন পর সিনেমা দেখতে গেলাম জানো তুমি বৌমা, খুব ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে এত বড় এসি হল, আমার তো আবার যাওয়ার ইচ্ছে। আর পপকর্নটাও না খুব ভালো ছিল। আচ্ছা ঠিক আছে মা, প্রত্যেক মাসে একবার করে সিনেমা দেখতে যাব আমরা। হ্যাঁ, তোমার যখন ভালো লেগেছে তাহলে প্রত্যেক মাসে একবার করে যাওয়া হোক। এদিকে অদ্রিজা মুখ ফুলিয়ে বসেছিল। তাদের এত হাসাহাসি অদ্রিজার একেবারে সহ্য হয় না। ভেতরে ঢুকে সুস্মিতা দেবী বলে, কি ব্যাপার, তুই কখন এলি? তুই তো বলেছিলিস তোর ফিরতে রাত হবে, তাড়াতাড়ি ফিরে এলি যে? হ্যাঁ তাড়াতাড়ি ফিরে এসেছি। তোমাদের কোনো সমস্যা আছে? তাড়াতাড়ি আমার জন্য খাবার তৈরি করে আমার রুমে দিয়ে এসো। এখন আবার কি খাবার করব? আমরা তো বাইরে থেকে খাবার খেয়ে এসেছি, পেট খুব ভার। যদি রাতের দিকে একটু আধটু খিদে পাই, বৌমা রাতে বেলা একটু স্যুপ করবে, ওটা খেয়েই শুয়ে পড়বো। সুস্মিতা দেবী নিজের ঘরে চলে যায়। অদ্রিজা কিছু বলতে পারছিল না, এদিকে তার খিদেও পেয়েছিল। তার উপরে বৌদিকে খাবারের কথা বলতেও তার বাদ ছিল, তাই খিদে পেটেই সে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর সুগন্ধা লুচি আলুর দম করে অদ্রিজার ঘরে রেখে আসে। এই নাও, আজ আমি লুচি আর আলুর দম করেছি, আমরা কেউ খাবো না, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, খেয়ে নাও। সুগন্ধা চুপচাপ তার ঘর থেকে বেরিয়ে যায়। অদ্রিজা ছুটে এসে সেই খাবার খেতে শুরু করে। অদ্রিজার বিয়ে প্রায় 1 বছর আগেই ঠিক হয়েছিল, কিন্তু পরীক্ষার জন্য বিয়ের ফাইনাল ডেট পেছানো হয়েছিল। 2 মাস পর অদ্রিজার পরীক্ষা হয়ে যায় এবং তার বিয়ের দিনও ঠিক হয়ে যায়। বাড়িতে বিয়ে নিয়ে খুব হইচই শুরু হয়। সুগন্ধা 3-4 দিন একটানা শপিং করে এবং বিয়ের কেনাকাটা শেষ করে। এই নাও অদ্রিজা, তোমার জন্য এই লেহেঙ্গাটা পছন্দ করা হয়েছে, সঙ্গে ম্যাচিং জুয়েলারিও আছে। দেখো, এটা তোমাকে খুব ভালো মানাবে। বৌদি, আমার বিয়ের কেনাকাটা আমি নিজেই করে নিতে পারতাম, শুধু বাইরে বেরোলে বেশি রোদে আমার অ্যালার্জি হয় তাই। যাই হোক, আমার শ্বশুরবাড়ির জিনিসপত্রগুলো ভালো কিনেছো তো? শেষে আমাকে শ্বশুরবাড়ি গিয়ে এসবের জন্য কথা না শুনতে হয়। আমি তো আমার পছন্দ মতো জিনিস এনেছি, আশা করি সবার ভালোই লাগবে। আর যদি কারোর পছন্দ না হয় তাহলে চেঞ্জ করার অপশনও আছে, তুমি পাঠিয়ে দেবে, আমি দোকানে গিয়ে চেঞ্জ করিয়ে দেব। তোমার তো খুব খুশি হচ্ছে বলো, এতদিন পর ফাইনালি আমার বিয়ে হচ্ছে। তুমি এ বাড়িতে এবার একাই মালিক হয়ে উঠবে, সবার উপরে নিজের হুকুম চালাবে, তোমাকে তো বাধা দেওয়ারও কেউ থাকবে না। এই দিনেরই তো অপেক্ষায় ছিলে তুমি। এভাবে বলছো কেন তুমি? তুমি আমাকে নিজের বৌদি মনে নাও করতে পারো, কিন্তু আমি তোমাকে সবসময় নিজের ছোট বোন মনে করি। তুমি এ বাড়ি থেকে চলে গেলে আমি সত্যি সত্যি তোমাকে অনেক মিস করবো অদ্রিজা। মিস করবে না চাই, সেসব আমার জানা আছে। আর মাত্র কয়েকদিন পরই তো তোর বিয়ে, এখনো তুই এরকম মানসিকতা নিয়ে থাকবি? আরে বাবা, এবার তো নিজে অন্য বাড়ির বউ হতে চলেছিস, এবার তো অন্য মেয়ের মর্যাদাটা বোঝ। বিয়ে করাটা এমন কিছুই মহান জিনিস নয় মা, সবাই ওরকম দেখায় যে বাড়ির বউ হলে খুব দায়িত্ব, খুব চিন্তা, টেনশন। বাস্তবে এসব কিছুই না। আমার তো মনে হয় মেয়েদের থেকে বৌমারাই বেশি স্বাধীনতার সঙ্গে থাকে। আচ্ছা ঠিক আছে, তোর বিয়ে হলে তারপর তুই সবটা বুঝতে পারবি।
দেখতে দেখতে অদ্রিজার বিয়ে হয়ে যায়। বিয়ের 1 সপ্তাহ বেশ ভালোই কেটেছে। অদ্রিজার বাড়িতে কোনো ননদ ছিল না যে তাকে জ্বালাবে বা কথা শোনাবে। তবে অদ্রিজার শাশুড়ি খুব স্ট্রিক্ট। তিনি বৌমাকে অনেক কড়া নজরে রাখেন। কোনো কাজের ভুল তিনি সহ্য করতে পারেন না। এদিকে অদ্রিজা কাজ করতে অভ্যস্ত নয়, তাই প্রত্যেকটা কাজেই তার ভুল হয়। প্রথম সপ্তাহে শাশুড়ি কিছু না বললেও তারপর ধীরে ধীরে বৌমার উপরে তার রাগ জন্মায়। এখন তিনি বৌমার সঙ্গে ভালোভাবে কথাও বলতেন না। এই নিয়ে অদ্রিজার খুব চিন্তা। সে তার মাকে ফোন করে বলে, মা কেমন আছো? আমি তো ভালো আছি, তা তুই কেমন আছিস? তোর গলা শুনে মনে হচ্ছে খুব চিন্তায় আছিস। আবার কিছু হয়েছে নাকি? মা জানো, আমার শাশুড়ি মা না আমার উপরে একটুও সন্তুষ্ট নয়। এখন করে তো ভালো করে কথাও বলতে চায় না। সেই দিনে কাজ করতে করতে হঠাৎ একটা ডিনার সেটের বোল আমি ভেঙে ফেলেছি। আসলে আমি বুঝতে পারিনি ওটা ওখানে রাখা ছিল। এত ভুলভাল কাজ করলে শাশুড়ি তো রাগ করবে। একটু সাবধানে কাজ করতে পারিস না? অত খেয়াল থাকে না মা। শোনো না, পরশুদিন আমার শাশুড়ি স্কুলের সব বান্ধবীরা আসবে, আর আমার শাশুড়ি আমাকে ভালো ভালো খাবার রান্না করতে বলেছে। আমি এসব আইটেম খাবার তো করতেই পারি না। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আর এই খাবারগুলো যদি না করতে পারি আর তার বান্ধবীদেরকে খুশি না করতে পারি, তাহলে আমার শাশুড়ি তো আরো রেগে যাবে। এই জন্যই তো আমি শুরু থেকে বলতাম তোর বৌদির কাছ থেকে খাবার রান্নাগুলো শিখে নে। আর তুই ঝগড়া করে সময় কাটিয়েছিস। এবার কি করবি বল? পাশেই বসে সুগন্ধা সবকিছু শুনছিল। শাশুড়ির হাত থেকে ফোন নিয়ে সে বলে, অদ্রিজা তুমি টেনশন নিও না, পরশুদিন আন্টির বান্ধবীরা আসবে তো, ও সবকিছু হয়ে যাবে, তুমি চিন্তা করো না। মুখে বললেই কি সবকিছু হয়ে যাবে? কম করে 10-12 জন আসবে। অতজনের রান্না আমি কি করে করব? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে বাবা, আমি বলছি তো তোমায় চিন্তা করতে হবে না। পরশুদিন আমি সকাল সকাল সব রান্না করে নেব, তারপর ওটা তোমার বাড়িতে পৌঁছে দেব। এমনিতেও প্রত্যেকদিন সকালে আন্টি মন্দিরে পুজো দিতে যায়, আর আমি ওই ফাঁকে তোমাদের বাড়িতে গিয়ে সব খাবারগুলো দিয়ে আসবো। তুমি ঠিক বলছো তো? কোনো প্রবলেম হবে না? মানে যদি কেউ বুঝতে পেরে যায়? কেউ কিচ্ছু বুঝতে পারবে না অদ্রিজা। তুমি শুধু রান্না বান্নার একটু অ্যাক্টিং করবে, মানে বাড়িতে চিকেন মাছ সব আনিয়ে নেবে, আর একটু ভাজা করে রান্না করার চেষ্টা করবে। বেশি কিছু করতে হবে না, সব অল্প অল্প করে নিজের বাড়ির মতো করবে। এর ফলে কারোর কিছু সন্দেহ হবে না। অদ্রিজা সুগন্ধার কথা মতোই সেদিন রান্নার অ্যাক্টিং করে, এবং সুগন্ধা সকাল থেকে রান্না বান্না সব করে টিফিনে সব ভালো করে প্যাক করে অদ্রিজার বাড়িতে পৌঁছে দেয়। অদ্রিজার শাশুড়ি এবং শাশুড়ির বন্ধুরা সমস্ত রকমের খাবার খুব ভালো করে খায়। তার শাশুড়ি বলে, বৌমা তুমি তো আজ খুব ভালোই রান্না বান্না করেছো। আমার সমস্ত বান্ধবীরা তোমার হাতে রান্না খেয়ে খুব সুনাম করেছে। তুমি আমার মান সম্মানটা বজায় রেখেছো, আমি খুব খুশি হয়েছি। আপনি সত্যি বলছেন মা? সত্যি সত্যি আপনি আমার উপরে আর রেগে নেই তো? না, আমি আর রেগে নেই। তুমি কিছুদিন আগে বাপের বাড়ি যাওয়ার কথা বলছিলে না, যাও ঘুরে এসো। 15 দিন থেকে আসবে। আর এই নাও, এতে 1010 টাকা আছে। আমার আর তোমার দুটো ভালো ভালো শাড়ি কিনে আনবে। পরের মাসে আমার বোনের বিয়ে, ওখানে পড়তে হবে। তোমার পছন্দ তো বেশ ভালোই। বিয়ের সময় তোমরা যে গিফটগুলো দিয়েছিলে না, প্রত্যেকটাই আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। অদ্রিজা বাপের বাড়িতে আসে এবং তার মায়ের কাছে সমস্ত ঘটনা বলে। এরপর সে তার বৌদির কাছে যায় আর বলে, বৌদি প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি না গেলে কাল আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। আমি তোমার সাথে কোনো দিনও ভালো ব্যবহার করিনি, কিন্তু তুমি আমার খুব বড় উপকার করেছো বৌদি। আজ তোমার জন্য আমি আমার শাশুড়ির কাছে ভালো হয়ে গেছি। দেখলি তো, তোকে বলেছিলাম না তোর বৌদিকে চিনতে তুই ভুল করেছিস। শ্বশুর বাড়ি গিয়ে তুই তোর বৌদির কদরটা এবার বুঝতে পেরেছিস তো? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। বৌদি আমি এখানে 15 দিন থাকবো, তুমি আমার সঙ্গে যাবে আর আমার শাশুড়ির জন্য শপিং করবে, আমাকেও শপিং করা শেখাবে। আর হ্যাঁ, তোমার হাতে রান্নাগুলো সবার খুব পছন্দ হয়েছে, তাই তোমার মতো আমি রান্নাও শিখতে চাই। বৌদি আমাকে প্লিজ রান্না করা শেখাবে তো? আরে নিশ্চয়ই শেখাবো, তুমি আমার ছোট বোন, তুমি যা শিখতে চাইবে আমি তোমাকে তাই শেখাবো। অদ্রিজা সুগন্ধার কাছে রান্না শেখে এবং নিজের শ্বশুর বাড়িতে গিয়ে সবার মন জয় করে নেয়। এরপর থেকে অদ্রিজা এবং সুগন্ধা একেবারে বোনের মতো সারাক্ষণ একে অপরের সঙ্গে গল্প করত এবং সময় কাটাতো। আরে বাহ, এই মেয়েটাকে তো দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, চোখে হয়তো দেখতে পায় না, ও অন্ধ, কিন্তু দেখতে একেবারেই পরীর মতো। কি রে হ্যারি, তুই কি বলিস? আমার তো মন করছে একে এখনই বিয়ে করে বউ বানিয়ে নি। গুরু, প্রেমে অন্ধ হয় সেটা শুনতাম, কিন্তু অন্ধ মেয়েরও প্রেমে পড়ে অন্ধ হয়ে যায় সেটা আজ প্রথম দেখলাম।
তা ভালো, আমাকে গুল মারা হচ্ছে। জমিদার সুকেন্দু রাজপালের ছেলে অঞ্জন একটি অন্ধ মেয়েকে বিয়ে করবে, তাও আবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বাস করব? আরে ওই তো সুনীল ঘটক যাচ্ছে, দাঁড়াও ওকে ডাকি আর ওকে তোমার ইচ্ছার কথাটা বলি, দেখি ও এখন কেমন রিয়াকশন দেয়। এই বলে হ্যারি সুনীল ঘটককে ডাকে। এরপর সুনীল ঘটক এলে অঞ্জন বলে, এই যে সুনীল বাবু, আমার এই মেয়েটিকে খুবই পছন্দ হয়েছে। এর নাম কি, কোথায় থাকে? তুমি কি এর সঙ্গে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই একদিনের জন্য হলেও চলবে, আর তার বিনিময়ে আমি তোমাকে 1 লক্ষ টাকা নগদ দেব। বাবু, এ আমাদের গ্রামের সুনিতা আছে না, তারই মেয়ে পূজা। আর এ তো যেখানে অন্ধ, চোখে দেখতেও পায় না। এখন আপনি ওর মধ্যে কি সুন্দর খুঁজে পেয়েছেন আমি তো চিন্তাই করে পারছি না। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি একবার ওর মায়ের সঙ্গে না হয় কথা বলেই দেখব, কিন্তু ওরা খুবই দারিদ্র। পূজা তার মা সুনিতার সঙ্গে অঙ্কুরহাটি নামক গ্রামে বাস করত। পূজার বয়স 21 বছর, কিন্তু পূজা জন্ম থেকে অন্ধ হওয়ায় তাই সে কোনো রকম কাজকাম করতে পারত না, যার জন্য সে ঘরের মধ্যেই থাকতো। আর সুনিতা লোকের বাড়িতে কাজ করে 2 পয়সা রোজগার করে সংসার চালাতো। এরপর অঞ্জন বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে এর চিন্তা ভাবনা ছেড়েই দিলাম। আর তুমি আমার কথাটা কিন্তু মনে রাখবে, ভালো কোনো মেয়ে থাকলে আমাকে অবশ্যই ফটো দেখাবে। অঞ্জন এভাবেই বলে সেখান থেকে চলে যায়। আসলে অঞ্জন সুখেন্দু রাজপালের ছেলে ছিল। সুখেন্দুবাবু ওই গ্রামের একজন নামি দামি জমিদার ছিলেন। অঞ্জন ধনী বাবার একমাত্র ছেলে হওয়ায় সে খুব বদ চরিত্রের হয়ে উঠেছিল। তার চালচলন, কথাবার্তা এবং চরিত্র একেবারেই অন্যরকম ছিল। সে প্রতিনিয়ত মেয়েদের সঙ্গেই ওঠা বসা করত। তার মনে যেটাই আসতো সে সেটাই করত। এরপর সুনীল ঘটক সুনিতার কাছে যায়। সুনিতাজি, একটু এদিকে আসুন, আমি তোমার স্বর্গীয় স্বামীর বন্ধু, তাই একটা কথা তোমায় বলতে এসেছি। তাহলে শোনো, গ্রামের জমিদার সুকেন্দু বাবুর ছেলে, ওই মানে অঞ্জন, তোমার মেয়ের উপরে নজর ফেলেছে। এখন তুমি তোমার মেয়েকে সামলে রেখো। এইবারটা না হয় আমি যেমন তেমন করে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু প্রত্যেকবারে আমি আর বাঁচাতে পারবো না, এই আমি বলে দিলাম। এ আপনি কি বলছেন দাদা? একই আমরা দারিদ্র, তার উপরে আমার মেয়ে অন্ধ, আবার বিয়ের বয়সও হয়ে গিয়েছে। আমি মেয়েকে কি করে এই রাক্ষসদের হাত থেকে রক্ষা করব? হে ঈশ্বর, তুমি কিছু একটা পথ দেখাও। তুমি লোকের বাড়ি কাজ করো, তাই ঘরে বেশিক্ষণ সময় থাকতে পারো না। এখন তোমার মেয়ে একাই এই ঘরে থাকে, তা আমার কথাটা তুমি অবশ্যই মনে রাখবে কিন্তু। এই বলে সুনীল ঘটক সেখান থেকে চলে যায়। এরপর সুনিতা দেবী তখন খুবই চিন্তায় পড়ে যায় এবং কান্নাকাটি করতে থাকে। তখন পূজা বলে, মা, তুমি এভাবে কান্নাকাটি করো না। ঈশ্বর আমাকে অন্ধ করেছেন, এতে তোমার আমার কারোই কোনো দোষ নেই। মা মা বলছিলাম, আমি তো ভালো গান গাইতে পারি, তুমি আমাকে গানের স্কুলে ভর্তি করে দাও না মা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। গ্রামের সকলেই রাধা দিদিমণির গানের স্কুলে গান শিখতে যায়। আমি বরং তোকে গানের স্কুলে ভর্তি করে দেব। কিছুক্ষণ সময় তুই ওখানে থাকলে আমি নিশ্চিন্তে থাকবো। মা, তাহলে তো বেশ ভালোই হবে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি গান শিখব। এভাবেই সুনিতা দেবী পূজাকে গানের স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নেন। এরপর পরের দিন তার কথা মতোই সে রাধা দিদিমণির গানের স্কুলে যায়। দিদি, আমার মেয়েকে আপনাদের স্কুলে ভর্তি নাও না। আমার মেয়ে হয়তো চোখে দেখতে পায় না, কিন্তু ঈশ্বর ওর গলায় সুর খুব ভালো দিয়েছেন। আরে সুনিতা, সে না হয় তোমার মেয়েকে আমি ভর্তি নিলাম, কিন্তু তুমি তো ওর ফিস দিতে পারবে না, তাই না? তার বদলে যদি আমি ওকে আমার ঘরে 2-4টে কাজ করিয়ে নিই, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? না না দিদি, এটা তো আরো ভালো কথা। আমি তাহলে সারাদিন নিশ্চিন্তে থাকতে পারবো। এভাবেই সুনিতা দেবী রাধা দিদিমণির সঙ্গে কথা বলে বাড়ি চলে আসে এবং পরের দিন পূজা রাধা দিদিমণির গানের স্কুলে আসে এবং সে তার কথা অনুযায়ী সকাল থেকে বিকাল পর্যন্ত রাধা দিদিমণির বাড়ির সমস্ত কাজ করত এবং বিকালে গান শিখতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন চলে যায়। সত্যি রাধার গানের গলা অতুলনীয় ছিল, তাই সে কয়েকদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি অনেক কিছু শিখে ফেলে। এমনই একদিন গ্রামের জমিদার বাবু একটি অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে গ্রাম থেকে এবং গ্রামের বাইরে থেকেও অনেকে অনুষ্ঠানের প্রতিযোগিতায় নাম লেখায়। তখন জমিদার বাবু, এই অনুষ্ঠানে আমাদের সুনিতার মেয়ে পূজাই ফার্স্ট হবে, আপনি দেখে নেবেন, ওর গানের গলা খুবই অসাধারণ। হ্যাঁ, সুনিতার মেয়েকে দেখতে ভারী মিষ্টি, এবারে দেখা যাক ওর গানের মেধা কতটুকু আছে।
এরপর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়, যেখানে এক এক করে সঙ্গীত শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশন করতে থাকে। এরপর পূজাও তার সঙ্গীত পরিবেশন করে। সবশেষে বিচারপতিদের সহমতে পূজাকে বিজয়ী ঘোষিত করা হয়। এরপর পূজার গানের সকলেই অনেক প্রশংসা করতে থাকে। কিছুক্ষণ পর জমিদার বাবু রাধাকে গিয়ে বলে, রাধা, পূজার গান আমার খুবই ভালো লেগেছে। আমি পূজাকে আমার বাড়ির বৌমা করতে চাই, তা তুমি কি আমায় সাহায্য করবে? কিন্তু জমিদার বাবু, আমি এটা করতে পারবো না, কারণ আপনার ছেলে অঞ্জন একজন বদ চরিত্রের ছেলে। ওর সঙ্গে বিয়ে দেওয়ার থেকে পূজাকে মেরে ফেলা অনেক ভালো। এ তুমি কি বলছো রাধা? হ্যাঁ, মানছি আমার ছেলের স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়, কিন্তু তুমি একবার ভেবে দেখো, যদি পূজার এই বাড়িতে মানে আমার জমিদার বাড়িতে বিয়ে হয় তাহলে তোর ভাগ্য খুলেই যাবে। জমিদার বাবুর কথা শুনে রাধা একটু চিন্তায় পড়ে যায়। এরপর 7-5 ভেবে রাধা জমিদার বাবুর কথায় রাজি হয়ে যায়। এরপর জমিদার বাবু সেখান থেকে চলে যায় এবং রাধা পূজার মা সুনিতা দেবীর কাছে গিয়ে বলে, আরে সুনিতা দি, মিষ্টি মুখ করো, তোমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি। রাধা দিদি, সত্যি আপনি আমার এই অন্ধ মেয়ের জন্য সম্বন্ধ এনেছেন? তাহলে আর বলছি কি, শোনো, জমিদার বাবু নিজে রাধার সঙ্গে ওনার ছেলের বিয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু রাধা দিদি, আপনি জানেন তো অঞ্জন বাবু কিরকম প্রকৃতির ছেলে। স্বভাব চরিত্র মোটেও ভালো নয়। ওর সঙ্গে বিয়ে হওয়ার থেকে আমার মেয়ে সারা জীবন কুমারী থাকুক, এতে আমার কোনো আপত্তি নেই। এই সুযোগ তুমি হাতছাড়া করো না। জমিদার বাড়িতে তোমার মেয়ের বিয়ে হলে তোমার আর তোমার মেয়ের ভাগ্য একেবারেই খুলে যাবে। এরপর সুনিতা দেবী ও রাধার কথায় রাজি হয়ে যায়। এদিকে জমিদার বাবু এক প্রকার জোর করেই অঞ্জনের সঙ্গে পূজার বিয়ে দিয়ে দেয়। বিয়ের রাতে, উনি এখনো ঘরে এলেন না কেন? আমি কখন থেকে ওনার জন্য অপেক্ষা করছি। আর পাশের ঘর থেকে কাদের যেন হাসাহাসির আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই তো, ওটা তো অঞ্জন বাবুরই হাসির আওয়াজ। উনি কার সঙ্গে এরকম হাসি মজা করছেন? নতুন বউ পূজা তার স্বামী অঞ্জনের জন্য সারা রাত অপেক্ষা করতে থাকে, কিন্তু তবুও অঞ্জন পূজার কাছে আসে না। এরপর পূজা অপেক্ষা করতে করতে শুয়ে পড়ে, কিন্তু পূজার পালঙে ঘুম না আসায় সে মেঝেতে মাদুর পেতে ঘুমিয়ে পড়ে। এরপর মাঝরাতে সে একই রকম হাসাহাসি ও ফিসফিস করে কথা বলার আওয়াজ নিজের ঘর থেকে পেতে থাকে। তখন পূজা বলে, কে ঘরের মধ্যে? কেউ কি আছে? হ্যাঁ, আমি আছি, তুই চুপচাপ শুয়ে পড়। আর আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, বুঝেছিস? আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দেব? তোকে অত আধিক্যতা করতে হবে না, চুপচাপ ঘুমিয়ে আমাকে উদ্ধার কর, আর আমাকে বিরক্ত করিস না প্লিজ। অঞ্জন এভাবে বললে পূজার তখন খুবই খারাপ লাগে এবং সে কিছু না বলেই নিজে মাদুরের উপরে শুয়ে পড়ে। কিন্তু সারা রাত পূজার হাসাহাসি এবং ফিসফিস করে কথা বলার শব্দে ঘুম আসে না। আসলে অঞ্জন তার বাড়ির কাজের মেয়ে রেখার সঙ্গেই সারা রাত মজা করছিল, আর যেটা পূজা একটু হলেও বুঝতে পারছিল। এভাবেই সেই রাতটা কেটে যায়। পরের দিন পূজা ঘুম থেকে উঠে দেখে বিছানায় একটি পায়ের নুপুর পড়ে আছে। তারপর, বৌদি, আমি আমার পায়ের একটা নুপুর পাচ্ছি না, কোথাও দেখেছো? দেখো তো, এই নুপুরটা তোমার কি? হ্যাঁ বৌদি, এটাই আমার নুপুর। তুমি কোথায় পেলে? আমাদের খাটের উপরে ছিল, আজ আমি সকালে বিছানা ঝাড়তে গিয়ে এটা পেয়েছি। আচ্ছা, তোমার নুপুর আমাদের খাটে এলো কি করে? আরে বৌদি, এরকম কিছু না কিছু রোজই তোমার খাটে পাবে। মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। আসলে বৌদি, আমি অঞ্জন দাদা বাবুকে সেই 17 বছর থেকে দেখছি। উনি খুবই বদ চরিত্রের ছেলে। একটা নারীতে উনি সন্তুষ্ট নয়। এরকম কত কি তুমি এখন জানতে পারবে। এখন আমি চললাম। এই বলে রেখা সেখান থেকে চলে যায়। এরপর পূজা নিজের ভাগ্যের উপর পস্তাতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এদিকে অঞ্জন দিনের পর দিন কিছু না কিছু কাণ্ডকীর্তি ঘটাতেই থাকতো। কখনো সে বাইরে অন্য মেয়েদের সঙ্গে রাত কাটাতো, না তো কোনো মেয়েকে ঘরে নিয়ে এসে তাদের সঙ্গে রাত কাটাতো। এমনই একদিন পূজা তার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলে, বাবা মা, আমি আর সহ্য করতে পারছি না। আমি যদি আগে জানতাম আপনাদের ছেলে আমাকে পছন্দ করে না, উনি একজন বদ চরিত্রের মানুষ, তাহলে আমি কখনোই এই বিয়েতে রাজি হতাম না। বদ চরিত্র? এতে আবার বদ চরিত্রের কি আছে? আগেকার রাজা মহারাজাদের এরকম অনেক সম্পর্কই থাকতো, আর আমার ছেলে কোনো রাজা মহারাজাদের থেকে কম নয়, বুঝলি? আর একেই তো তুই অন্ধ, তার উপরে বন্ধা, তোর সাথে কি করতে আমার ছেলে থাকবে শুনি? এ তুমি কি বলছো গিন্নি? তুমি কি তোমার ছেলের চরিত্র সম্পর্কে কিছুই জানো না নাকি? এখন আমারই ভুল হয়েছে,
আমি জেনে শুনেই এই মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছি। আমাকে তুই ক্ষমা করে দে রে মা, এসবের জন্য আমিই দায়ী। না বাবা, আপনি ক্ষমা চাইবেন না, এতে আপনার কোনোই দোষ নেই, সবই আমার ভাগ্যের দোষ। যখন আমার জন্য সবকিছুই হয়েছে তাহলে আমি সবকিছু ঠিক করব, আর আমি আজই তোর নামে আমার জায়গা জমি সবকিছু লিখে দেবো, আর তুই হবি এই জমিদার বংশের মালিক। তারা যখন এভাবেই কথাবার্তা বলছিল ঠিক তখনই জমিদার বাবুর ফোনে ডাক্তার বাবুর ফোন আসে। জমিদার বাবু, আমি আপনাকে চিনি তাই আপনাকে ফোনটা করলাম। আপনার ছেলে অঞ্জন হসপিটালে ভর্তি আছে। আসলে অঞ্জন অত্যাধিক ড্রিঙ্কস করে ফেলায় ওর কিডনি দুটো খারাপ হয়ে গিয়েছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন এখানে চলে আসুন। হ্যাঁ গো, তুমি বাবা হয়ে এরকম করে ছেলেকে কি করে বলতে পারো? আমার ছেলের কিডনি খারাপ হয়ে গেছে, ওকে যেমন হোক করে বাঁচাও। মা, আপনি চিন্তা করবেন না, ঈশ্বর আমায় চোখ দেননি ঠিকই, কিন্তু আমায় ভালো দুটো কিডনি দিয়েছে। আমি আপনার ছেলেকে কিডনি দেব। এরপর পূজা হসপিটালে যায় এবং সে অঞ্জনকে তার একটি কিডনি ডোনেট করে। কথাটা জানার পর অঞ্জনের খুবই খারাপ লাগে, কারণ একদিন সে যে স্ত্রীকে এত অবহেলা করেছিল আজ সেই স্ত্রী তার প্রাণ রক্ষা করেছে। এরপর অঞ্জন পূজার কাছে ক্ষমা চাইতে থাকে এবং পূজাও অঞ্জনকে ক্ষমা করে দেয়। এরপর থেকে তারা সুখে শান্তিতে একসঙ্গে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের চারপাশেও এরকম অনেকজনই অসহায় মানুষ আছে যাদেরকে সাহায্য করলে হয়তো তারাও রূপসা দেবীর মতো এভাবেই খুশি হবে। তাই তোমরা যতটা পারবে এই শীতে অসহায়দেরকে সাহায্য করার চেষ্টা করবে। আর কারা কারা সাহায্য করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।